হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমি হলাম প্রখর, তোমাদের ভালোবাসার মজুমদার ট্রাভেলের পক্ষ থেকে প্রখর। আমিও ভালো আছি। তো তোমরা জানো যে আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ, ঘুরতে ভালোবাসি, যা ঘুরি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আবারও একটা ভ্রমণের ভিডিও, শুধু ভিডিও বলা ভুল, অ্যাজ ওয়েল অ্যাজ একটা সিরিজ নিয়ে চলে এলাম। থাম্বনেল থেকে বুঝতেই পারছো কোথায় যেতে চলেছি। এক্স্যাক্টলি ঠিকই ধরেছো, আমরা বসবাস করি শহর কলকাতায়। তো শহর কলকাতারই পার্শ্ববর্তী জেলা সাউথ চব্বিশ পরগনা। সেই সাউথ চব্বিশ পরগনার সঙ্গে পাশাপাশি আমাদেরই ভারতবর্ষের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, সেখানে অবস্থিত একটা বিশাল ম্যানগ্রোভের অরণ্য এবং তাকে কেন্দ্র করে এক নদীকেন্দ্রিক অঞ্চল যার নাম হলো সুন্দরবন। সেখানে আমরা যেতে চলেছি। দুদিন থাকবো, আনন্দ করব, মজা করব, খুব মজা করব এবং যা যা করব, কোথায় ঘুরবো, কী ঘুরবো, কিভাবে যাচ্ছি, কি খাচ্ছি, সবটাই এই গোটা সিরিজের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যা বিগত দিনে করে আসার চেষ্টা করেছি, এবারও সেমই করব। তো ভালো লাগলে প্লিজ একটু লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিও। আর চেনা জানা সকলের মধ্যে শেয়ার করো, যাতে তোমাদের একটু উৎসাহ আরও এক জায়গায় যাওয়ার জন্য আমাকে অনুপ্রাণিত করে। তো চলো, আর বেশি কথা বাড়াবো না, রেডি হই। শুধু আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে আমার বেশ কিছু আত্মীয় এবং তার সঙ্গে এই গোটা জার্নিতে বেশ কিছু অজানা মানুষের সঙ্গে দেখা হবে। তো সকলের সঙ্গে দেখা হওয়ার জন্য নিজেকে আস্তে আস্তে রেডি করে নিই, বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। আবার জার্নির জন্য রেডি হয়ে বেরিয়ে পড়া। সব এসছে ফ্যামিলি মেম্বাররা, সব আস্তে আস্তে এগোচ্ছে। একটা দীর্ঘ রাস্তা অতিক্রম করার একটা ব্যাপার রয়েছে, প্রায় 110 কিলোমিটার সুন্দরবন কোর এরিয়ার ডিস্টেন্স। তো আমরা আপাতত যাবো হচ্ছিলো গিয়ে, আজকের মেন ডেস্টিনেশন হচ্ছিলো পাখিরালয় আইল্যান্ড। সেটার ডিস্টেন্স প্রায় 92 কিলোমিটার। আর তার জন্য মেন এখন প্রাথমিক এখানে যেতে হবে ক্যানিং, অর্থাৎ শিয়ালদা হয়ে। সেটার ডিস্টেন্স প্রায় 65 কিলোমিটার। সব কটাই মোটামুটি 3.5-4 ঘন্টার ডিস্টেন্স। তো ক্যানিং অবধি 2 ঘন্টা লাগবে, 2 থেকে 2.5 ঘন্টা। তো ট্রেনে করে এখন আমরা যাবো। তো চলো আপাতত আমাদের দমদম স্টেশনে যাই, ট্রেন ধরি, শিয়ালদা অবধি পৌঁছতে হবে। কারণ মেন 7:42টায় পারফেক্ট যাওয়ার জন্য। এছাড়াও 8:05, 8:28 বহু ট্রেন আছে। তো দেখা যাক আমরা 7:42 পাই কিনা। অলরেডি 7টা বাজতে যায়। এই জাস্ট ট্রেনে অস্থির হয়ে শিয়ালদা এসে পৌঁছানো হলো। এবার 7:42-এর ট্রেন ধরে আমরা ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। মোটামুটি যা ভাড়া মাথা পিছু, আমাদের দমদম থেকে যদি কাউন্টিং করা যায় ক্যানিং অফিস, মাথা পিছু 15-20 টাকা করে ভাড়া রয়েছে। বেশি কমও হতে পারে। তো আমরা এখন টিকিটটা আমাদের কাটতে গেছে, কাটা হলে বুঝতে পারবো, কারণ আমরা প্লেন জার্নি করে টিকিট কাটছি। তো যে জিনিসটা জানানো সেটা হচ্ছিলো গিয়ে, শিয়ালদা হয়ে আমরা যেমন ক্যানিং যাচ্ছি, কেউ যদি শিয়ালদা না হয়ে ক্যানিং যেতে চাও সেক্ষেত্রে অপশান আছে। যদি দমদম থেকে ধরে নেওয়া যায় মেট্রো করে, দমদম থেকে গড়িয়া, দেন গড়িয়া থেকে আবার আরামসে চলে যাওয়া যাবে ট্রেন ধরে। এছাড়া ধর্মতলা থেকে বাস রুট আছে, বিভিন্ন জায়গা থেকে বাস রুট আছে। এছাড়া যদি ধরো শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন না পাও ইন কেস, তাহলেও অসুবিধা নেই, সোনারপুর চলে যাবে, ওখান থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে আরামসে চলে যেতে পারো। 7:42 ছাড়াও কিন্তু 8:05, 8:28 কিন্তু পারফেক্ট ট্রেন যাওয়ার জন্য। এবং যদি শিয়ালদা থেকে ক্যানিংয়ের আপ অ্যান্ড ডাউনের ট্রেনের টাইম ধরে নেওয়া যায় সকাল 5:10 থেকে রাত্রি 11:20 অবধি যাওয়ার ট্রেন, আবার ফেরার ট্রেনটা প্রায় ওখান থেকে 5:15 থেকে রাত্রি 10:30 অবধি মোটামুটি ট্রেন চলে। তো আরামসে যাতায়াত করা যাবে, কোনো অসুবিধা নেই, হিউজ ট্রেন রয়েছে। তো চলো মোটামুটি এখন ট্রেনের টিকিট আমরা কাটতে গেছি, কেটে নিয়ে আসি। তো একটু ফ্রেশ হই। এই শিয়ালদা থেকে ক্যানিং অবধি কিন্তু প্রায় 19খানা কিন্তু ইন্টারমিডিয়েট স্টেশন কিন্তু রয়েছে প্রায়। যেরকম যদি নাম কিছু শোনা যায়, যেগুলো পপুলার স্টেশন, যেরকম গড়িয়া, তারপর হচ্ছিলো গিয়ে সোনারপুর, তারপর হচ্ছিলো গিয়ে চম্পাহাটি প্রভৃতি, কিন্তু সেই চম্পাহাটি বিখ্যাত বাজের জন্য। তো প্রভৃতি কিন্তু নাম করা স্টেশন আছে, আমরা এগুলোই জানি মোটামুটি, আমাদের সেগুলো শেয়ার করলাম। আমাদের বাকি মেম্বাররা ঢুকছে, কিছু গাড়িতেও আসছে।
দেখা যাক 7:42টায় ধরতে পারি কি। যেটা তখন তোমাদেরকে বললাম, শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত মাথাপিছু টিকিটের মূল্য মাত্র 20 টাকা করে, সুতরাং ধরে নেওয়া যেতেই পারে দমদম থেকে টিকিটের মূল্য 25 থেকে 30 টাকা করেই হবে। অবশেষে শুরু হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেন জার্নি, যেখানে প্রাথমিক ডেস্টিনেশন হলো শিয়ালদা থেকে ক্যানিং পর্যন্ত। ক্যানিংয়ে অপেক্ষা করছে আমাদের জন্য অটো। ক্যানিংয়ে পৌঁছে সেই অটো করে আমাদের পৌঁছে দেওয়া হবে সুন্দরবনে যাত্রা শুরু করার জন্য ফেরিঘাট পর্যন্ত। এটা দীর্ঘ রাস্তা অতিক্রম করে এই সেই আমাদের সফর শেষ হলো, ক্যানিং এসে পৌঁছানো। এবার এরকম পিছন দিকে সমস্ত অটোগুলো দাঁড়ানো। এখান থেকে আমাদের এখন সোনাখালি ঘাটে পৌঁছাতে হবে। মোটামুটি সময় এখান থেকে যা দেখাচ্ছে ওই 40 থেকে 45 মিনিট মতো লাগবে। ওই 15-17 কিলোমিটার মতো ডিস্টেন্স রয়েছে। তো দেখা যাক, আগে আমরা সোনাখালি ঘাটে পৌঁছাই। ওখানে লঞ্চ আমাদের জন্য ওয়েট করছে, সেই ভেসেল। অ্যাকচুয়ালি ওখান থেকে শুরু হবে আমাদের বেসিক্যালি সুন্দরবনের জার্নি। তো বেশ ভালো লাগে, গ্রামীণ সৌন্দর্য তোমাদের দেখলে ট্রেনের মধ্যে যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। দেখা যাক নেক্সট আরও কী কী সৌন্দর্য ওয়েট করে আছে, মানে সেটার জন্য ওয়েট করছি রীতিমতো আমরা, যে কী কী সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরতে পারবো। বর্তমানে আমরা এখন পার করছি সুন্দরবন এরিয়ার মাতলা নদীর উপরে অবস্থিত চলাচলের জন্য বিশাল এক ব্রিজ, এবং এর পাশাপাশি দেখো এখান দিয়ে নিয়ে চলেছে সমস্ত কোম্পানিগুলি তাদের নিজেদের পর্যটকদের জন্য নিয়ে চলা অটোগুলো, তাও আবার একসঙ্গে যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে, তাই না? এই জাস্ট আমরা দীর্ঘ রাস্তা অতিক্রম করে এসে সেই সোনাখালি ঘাট, এই ঘাট দেখা যাচ্ছে। এর সমস্ত বিভিন্ন কোম্পানির বোটগুলো দাঁড়ানো, আর এই হচ্ছে মাতলা নদী। এখন আমরা নামবো। এটা বেসিক্যালি পুরনো ঘাট, আর এই পাশে নতুন ভেসেল ঘাট। তো এই জায়গাটা কিছু ড্যামেজ হয়েছিল গত বছর বর্ষার সময়, তো এই বছর আবার রেক্টিফাই করে দিয়েছে, এখানে যাতায়াত করছে। তো আস্তে আস্তে দেখো সব লোকেরা বিভিন্ন বোটে উঠছে, আমরাও উঠবো। ওই মাঝখানে আমাদের বোট রয়েছে বলছে, ওই মাঝখানে। তো দেখা যাক, চলো উঠি আগে, বোটে কীরকম কী ফেসিলিটি পাওয়া যায়। গ্রাম বাংলা তো বহু ঘুরেছি, কিন্তু সুন্দরবনের ম্যানগ্রোভের অরণ্য ভিত্তিক গ্রাম বাংলা, নদীকেন্দ্রিক গ্রাম বাংলা হয়তো তোমরা ঘুরেছো, আমরাও ঘুরেছি, কিন্তু দেখা যাক আমাদের পদ্মা দিয়ে কতটা সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরা যায়, সেটা শুধু আমরা নিজেরা ওয়েট করে আছি। আকাশও হালকা মেঘলা হয়ে রয়েছে, দেখা যাক বৃষ্টি বাদলা পাই কিনা, এবং সে কাঙ্ক্ষিত সৌন্দর্য যে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের পাশাপাশি বাঘ, সেটাও দেখতে পাই কিনা। সবটাই আস্তে আস্তে আমাদের পদ্মা আমরা তুলে ধরার চেষ্টা করব। বিভৎস গরম, মানে লিটারেলি পারা যাচ্ছে না। এই জাস্ট লঞ্চে উঠলাম, এই আমাদের পুরো লঞ্চে মোটামুটি ফাঁকাই রয়েছে, খুব একটা ভিড় আছে তা না। আর এই সমস্ত মাতলা নদীতে সমস্ত লোকজনের বিভিন্ন লঞ্চগুলো ছাড়ছে। উঠতে না উঠতে আবার একটা ছোট ফুটিও দিয়েছে, মানে কমপ্লিমেন্টারি ফুড। বেশ ভালো লাগছে, নতুনত্ব বিভিন্ন এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে। আজকে বেশ কিছু সাইট সিনও আছে, যার মধ্যে ফেমাস এই এরিয়ার যেগুলো হ্যামিল্টন বাংলো, তারপর চলে রবীন্দ্রনাথের টেকর হাউস, বিভিন্ন মম্পো টেকর হাউস আমরা শুনেছি, সুন্দরবনে টেকর হাউস দেখার একটা ইচ্ছা তো রয়েই গেল। তো চলো, আপাতত এরা বোটে সমস্ত দেখলাম খাবার টাবার তুলছে। এখানে হচ্ছে গিয়ে এই ঘরটা বেসিক্যালি হচ্ছে গিয়ে ওই যে নেভি সে চালাবে, সেই তারই আর কি ড্রাইভার বা নেভি যাই বলো না, তারই ঘর। তো আস্তে আস্তে ব্রেকফাস্ট থেকে শুরু করে বিভিন্ন খাওয়া দাওয়া। সুন্দরবন মানেই খাওয়া, মানে আমরা কেন শুধু তোমরা সবাই জানি সুন্দরবনে ঘোরার পাশাপাশি খাওয়াটা এতটাই বেশি পরিমাণ যে হয়তো সৌন্দর্য জানা মাত্রা তার দ্বিগুণটা বাড়িয়ে দেয় সুন্দরবনের বিভিন্ন ধরনের খাওয়া। বিশেষ করে ইলিশ উৎসবের সময় ইলিশের বিভিন্ন ধরনের পদ, মানে এক কথায় দারুণ। এদিকে দেখতে দেখতে চলে এসছে
সুন্দরবনের খাবারের সমাহারগুলির মধ্যে প্রথম দিনের সকালের জলখাবার, যার মধ্যে রয়েছে সকলের জন্য মাথাপিছু লুচি ও আলুর দম, সঙ্গে একটা মিষ্টিও রয়েছে। অবশেষে জার্নি শুরু হলো আমাদের। পিছনে দেখা যাচ্ছে সেই ব্রিজ, এটা হচ্ছে লোকে বেসিক্যালি মাতলা নদীর ব্রিজ, এই পাশ থেকে দেখা যাচ্ছে পুরো। আমরা সুন্দরবনের মাতলা নদীকে বেস করে যখনই আমরা কোনো গুগলে ফটো দেখতে পাই না কেন, এই ব্রিজটাই কিন্তু ধরা দেয় প্রথমে। সবারই চেনা একটা ব্রিজ। তো বেশ শুভ শুভ করে জার্নি শুরু। আকাশও হালকা মেঘলা হয়ে রয়েছে। এবার দেখা যাক কী কী সাইট সিনিং দেখবো না দেখবো। খাওয়া তো শেষ হচ্ছে না, না করে একটু মানে এক একটা সময় যাচ্ছে না, আধা ঘন্টা 40 মিনিট যাচ্ছে না, খাবার চলে আসছে। ব্রেকফাস্ট তোমাদের দেখালাম, তার আগে কমপ্লিমেন্টারি ফুড দেখালাম। না জানি এরপরে কী খাবার আমাদের জন্য আসছে। বলছে নাকি খাবারে নাকি সমাহার ভর্তি। তো চলো উপরে আপাতত বসি, একটু রেস্ট নেই। গল্প তো হবেই, দুদিন ধরে তো থাকবোই সুন্দরবনে, সবই ঘুরবো, না কি ঘুরবো না ঘুরবো সবই দেখাবো। আজকে বেসিক্যালি সাইট সিনিং কমই আছে, কাল থেকে সাইট সিনিংটা বেশি। বেসিক্যালি কাল থেকে বলো কালকে সাইট সিনিংটা বেশি। তো একটু রেস্ট নিই, একটু বসি। সুন্দরবন মানে যে প্রাকৃতিক সৌন্দর্য, সেটা দেখার জন্য শুধুমাত্র ওয়েট করে আছি কখন আসবে এবং সেটা দেখা আমরা শুরু করবো। এবং ব্যাক ক্যামেরা দেখাচ্ছি, এক এক করে লঞ্চগুলো এগোচ্ছে, দারুণ লাগছে। লঞ্চগুলো আয়তনে ছোট হতে পারে, কিন্তু এর ভিতরে রয়েছে থাকার জায়গা সহ বিশ্রামের জায়গাও। শুধু এখানেই শেষ নয়, এর ভিতরে রয়েছে বাথরুম, বেসিন এবং এর পাশাপাশি রান্নারও জায়গাও। এদিকে দেখতে দেখতে চলে এসছে আমাদের দুপুরের স্ন্যাক্স, যার মধ্যে রয়েছে চিংড়ি মাছের পকোড়া। আজকে গেস্টের সংখ্যা তুলনামূলক অনেক কম। রাত জিজ্ঞাসা করে জানা গেল ইলিশ উৎসব হওয়া সত্ত্বেও যেহেতু এখন সবে শুরু, ওই জন্য লোক সংখ্যা অনেকটাই কম। ছোট বোট, একদম ছোট না বাট মাঝারি সাইজের বোট, কিন্তু লোক সংখ্যা ম্যাক্স টু ম্যাক্স 20 থেকে 25 অব্দি। কিন্তু যখন সিজন হয়, সিজনে কিন্তু এই ছোট ছোট বোটগুলো কিন্তু প্রায় 30-35 জন লোক তারা ক্যাপাসিটি নিয়ে চলে। এবং বড় বড় যে বোটগুলো আছে আমরা দেখাচ্ছিলাম, আরও দেখাবো, যেগুলো একটু চলাপথে পড়ছে, সেগুলো ক্যাপাসিটি কিন্তু নাই করে 40-45, কোনো কোনো সময় কিন্তু 50 জনের ক্যাপাসিটি নিয়েও কিন্তু তারা চলাফেরা করে। তো এটাই প্রমাণ দেয় যে আমাদের এই কলকাতার পার্শ্ববর্তী জেলা সাউথ 24 পরগনা, এবং শুধু তাই নয়, ভারতবর্ষের সারাউন্ডিং অর্থাৎ বাংলাদেশ বর্ডারের খুব কাছে অবস্থিত ম্যানগ্রোভের সুন্দরবন এরিয়া, যে কতটা বাঙালির কাছে পপুলার 2 রাত 3 দিনের ট্রাভেল ডেস্টিনেশন হিসাবে, সে তো বেশ ভালো লাগছে। নদীতে এখন কিছুটা দেখা যাচ্ছে দূরে, এই পাশ থেকে ভাটা পড়েছে। তো জোয়ার ভাটার তো সংমিশ্রণ চলছে, খেলা চলছে প্রতিটা নিয়তে, প্রতিটা সময়। এবং সামনে সবথেকে বেশ যেটা সুন্দর লাগছে, ব্যাকগ্রাউন্ডে আমি দেখাচ্ছি, পরপর প্রতিটা ট্রলার কিন্তু একসঙ্গেই যাচ্ছে, বেশ দারুণ। এই আরেক বন্ধু আমাদের সঙ্গে, সব ফ্যামিলি বন্ধুবান্ধব মিলেমিশে যাওয়া, এর আনন্দ যারা যায় তারাই জানে। সামনে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছে, এই ছোট্ট একটা আইল্যান্ড, এই আইল্যান্ডটার নাম জানা গেল আমাদের যে বোটে দাদারা আছে তাদের কাছ থেকে, এটার নাম হলো চণ্ডীপুর আইল্যান্ড। ঠিক এর পিছনেই রয়েছে বালি আইল্যান্ড, সেই নিয়ে তো গল্প হবেই পরে। আর আস্তে আস্তে আমরা যখন মাতলা নদীর থেকে আমরা ঢুকতে চলে গিয়ে হোগলা নদীতে গেল, অনেকে হোগল নদীও বলে। এরপরে দুর্গা বিহানী মন্দির, বিভিন্ন এই নদী, বিভিন্ন নদী আছে এখানে। তো সংমিশ্রণ মোহনাগুলো বোঝাটা খুবই মুশকিল, কারণ স্পটে না গেলে বোঝাটা খুব ডিফিকাল্ট। আর এটা হচ্ছে সেই যে বললাম চণ্ডীপুর যে আইল্যান্ড, ছোট্ট একটা গ্রামীণ আইল্যান্ড। এই আইল্যান্ডেরই হচ্ছে লোক এই যে ফেরিঘাট। কতটা ইন্টেরিয়ার হলে এখনও এখানে কিন্তু মানুষের আনাগোনা ভর্তি, এটা টুরিস্ট স্পট, কিন্তু তাও ডেভেলপমেন্ট যেন অনেকটা পিছিয়ে বলতে গেলে। অ্যাকচুয়ালি এখানে তো ডেভেলপমেন্ট হলে হয়তো মানুষ আসবেই না, কংক্রিটের জঙ্গল তৈরি হয়ে যাবে।
যেটা নয় বলে কিন্তু আপনি আমি কিন্তু সকলে আমরা বছরে একবার হোক বা দুবার হোক আমরা কিন্তু সুন্দরবনে যেই কারণে ঘুরতে আসি এই প্রাকৃতিক সৌন্দর্যকে শুধুমাত্র উপভোগ করার জন্য, জাস্ট আর কিচ্ছু নয়। আর দেখুন দূরে পুরো জঙ্গল দেখা যাচ্ছে। এই এক সাইড যেমন বললাম বালি আইল্যান্ড, এই এক সাইড আমরা গোসাবার দিকে যাচ্ছি। এই সামনে একটা গোসাবা রয়েছে এই জায়গাটা, এখানে হ্যামিল্টন বাংলো, তারপর চলো কি রবীন্দ্রনাথ দেখছি বললাম, টেগর হাউস অথবা বেকন বাংলো। আমরা এখন প্রথমে বেকন বাংলোতেই যাবো। দারুণ এক মনোরম পরিবেশ। এখানে জিনিস ভালো লাগছে দেখে, প্রত্যেকটা লঞ্চ বলুন, ভেসেল বলুন বা বোট বলুন, যাই বলুন না কেন, যেহেতু বর্ডার সংলগ্ন এরিয়া, প্রত্যেকে কিন্তু ভারতের পতাকাটাকে তারা সঙ্গে বহন করছে। এতে তারা প্রমাণ দিচ্ছে যে আমরা ভারতবাসী। এটা খুব ভালো লাগে, এটা দেশাত্মবোধক একটা চিন্তাভাবনা প্রত্যেকের মধ্যে রয়েছে। অবশেষে এসে পৌঁছানো হলো সেই গোসাবা আইল্যান্ডে। এখানে আমরা দেখব হ্যামিল্টন বাংলো থেকে শুরু করে বেকন বাংলো, দুখানা স্পট। তো আপাতত আমরা এখন বেকন বাংলোর দিকে যাচ্ছি। তো এই হলো সেই যাওয়ার রাস্তা। মোটামুটি লাগলো তো দেখলাম 1 ঘন্টার মতো সময় লাগলো আসতে। এবার যাওয়া যাক এখান থেকে বেকন বাংলোরা। পৌঁছতে থেকে হাঁটা পথে 5 থেকে 7 মিনিট, 10 মিনিট ধরে নেওয়া যায়। এটা বেসিক্যালি আমাদের লঞ্চাই চলে যাচ্ছে, যেটা এই পেছন দিক দিয়ে। আর সমস্ত বিভিন্ন লঞ্চগুলো দাঁড়ানো, সব মাল লোড আনলোড হচ্ছে। আর হচ্ছে বেকন বাংলোর যাওয়ার যে রাস্তাটা, বিভিন্ন দোকান, ছোটো বড়ো দোকান তো প্রভৃতি রয়েছে এখানে। চাইলে কি তোমরা নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনতেও পারো এখান থেকে। অ্যাকচুয়ালি বর্ষাটা না পড়াতে এখনও যথেষ্ট গরম রয়েছে, এবং যেই কারণে কিছুটা কষ্ট তো হচ্ছে সত্যি কথা বলতে। কিন্তু ওই সাইট সিন দেখতে দেখতে কষ্টটা যেন কিছুটা কমেও যাচ্ছে। এটা বিভিন্ন দোকানপাট একটু দুপুরে যাওয়াতে বন্ধ হয়ে গেছে কিছুটা। বেসিক্যালি লোকজন এখানে দিনের বেলাতে আসে, সকালে সকালে দিক করে। আমরা একটু বেলা হয়ে গেল আস্তে আস্তে, কারণ আমাদের লঞ্চটাও ছেড়ে যেতে দেরি করে। দেখতে দেখতে চলে এলাম আমরা আজকের প্রথম সাইট সিইংয়ের একটা গোসাবায়, সেই হ্যামিল্টন বাংলো। ভিতরে ঢুকে দেখাচ্ছে এলো এন্ট্রেন্স গেট। হলিডে আর সোমবার করে বন্ধ থাকে, এছাড়া প্রত্যেক দিনই খোলা থাকে। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। 10 টাকা করে এন্ট্রি আছে। আর 12 বছরের নিচে বাচ্চাদের কোনো এন্ট্রি নেই। বিদেশিদের জন্য মোটামুটি ধরুন 150 টাকা করে এন্ট্রি রয়েছে। হ্যামিল্টন সাহেবের যে বাংলোটা বেশ ছোট্ট একটা গ্রামীণ জায়গার মধ্যে, ছোট্ট একটা পিছনে ডোবা মতো রয়েছে, এবং পিছনে সমস্ত গ্রামীণ বাড়িগুলো। এদিকে আবার মেঘলা আকাশ। দুপুরে যদি বৃষ্টি হয় তাহলে তো বন্ধ হয় না গরমের মধ্যে। বেশ সুন্দর সাজানো গোছানো জায়গা, গ্রামীণ যেরকম হয় আর কি। এই পিছনে বাংলোটা দেখা যাচ্ছে। এই বাংলো সম্বন্ধে যেটুকু ইতিহাস জানা যায়, 1903 সালে এই বাংলোটা বেসিক্যালি প্রতিষ্ঠিত হয়েছে আর কি। এই পিছনে যে বাংলোটা রয়েছে হ্যামিল্টন বাংলো বা রবীন্দ্রনাথ টেগর হাউস যেটাকে বলা যেতে পারে, 1903 সালে প্রতিষ্ঠা হয়। মোটামুটি 1932 সালের আপনার 29 তারিখ এবং 30 তারিখ ডিসেম্বর মাসের এরকম সময় এক্স্যাক্টলি যেটুকু জানা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এবং তিনি 2 দিন এখানে থেকেছিলেন। হ্যামিল্টন সাহেবের সাথে ইনি মিটিং করেছিলেন আমাদের দেশের কিছু ডেভেলপমেন্টের জন্য বা কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য। তো সেই জন্য তার উৎসর্গ করে কিন্তু বাংলোটা কিন্তু প্রতিষ্ঠা। এবং এই বাংলোটা বেসিক্যালি সেই সময় তৈরি করা হয়েছিল, সামনেই নদী। তো এই নদীকে কেন্দ্র করে, যেটাকে বলা হচ্ছে লোকে লাইট হাউস, অর্থাৎ হচ্ছে লোকে নেভিগেশনের কাজ যেগুলো করে জাহাজগুলো, তো বেসিক্যালি সেটার জন্যই তৈরি করা হয়েছিল। তো পরবর্তী সময় কিন্তু এখানে হ্যামিল্টন সাহেব থাকতেন। পাশেই বেকন বাংলো আছে, খুব একটা বেশি দূর না। আমাদের তখন আমরা দেখলাম হ্যামিল্টন সাহেবের বাংলো। এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি বেকন বাংলোর দিকে। দুটোই অলমোস্ট সিমিলার দেখতে, সিমিলার সময় প্রতিষ্ঠা, সিমিলার সমস্ত কিছু। তো দেখা যাক ভিতরে গিয়ে। জাস্ট এসে পৌঁছানো হলো আরেকখানা স্পট, যেটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো, যেটা এবং বাইরে নেম প্লেট রয়েছে। এর এন্ট্রেন্স গেট এবং এখানে হচ্ছে টিকিট কাউন্টার। সেম সিস্টেমই এখানেও 5 বছরের ঊর্ধ্বে। খুচরো টাকা নেই গো ভাই আমার কাছে। এখানে এনটিভি রয়েছে, দেখতে বুঝতেই পারছো এটা এনটিভি। এখানে 10 টাকা করে এনটিভি রয়েছে। আর বাচ্চাদের জন্য যেটা 5 বছরের ঊর্ধ্বে হলেই সমস্ত কিছু, 5 বছর নিচে কোনো কিছু নেই। সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। আর মোবাইল ক্যামেরার জন্য কিছু লাগে না, কিন্তু যদি ভিডিও ক্যামেরা করতে চাও আলাদা করে তার জন্য চার্জেস রয়েছে।
এটা 1903 সালেই প্রতিষ্ঠা এবং 1932 সালে এখানেও রবীন্দ্রনাথ ঠাকুর একবারই এসেছিল হ্যামিল্টন বাংলো আর এই বেকন বাংলো একসঙ্গে এখানে ঘুরতে। এই দূরে দেখা যাচ্ছে যেটা সামনে আমরা যাবো, এটাই বেসিক্যালি হচ্ছিল বেকন বাংলো। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তিও রয়েছে, চারিদিকটা বেশ সুন্দর সাজানো, কিন্তু একটা পার্কের মতো, বাচ্চাদের আসলে খুব ভালো লাগবে, বেশ সুন্দর সাজানো। একটা ফাউন্টেন দেখা যাচ্ছে তো চারিদিকটাতে। এবং এই দুটো জায়গাতে দেখলাম আমরা, হ্যামিল্টন সাহেব বাংলো বলো বা বেকন বাংলো, দুটোই কিন্তু পুরোটা উডেন ফার্নিশ। মানে সেই সময় যে ইট কালচার, অর্থাৎ যে কনস্ট্রাকশনের যে একটা প্রচলন সেটা কম ছিল, এবং যেটা ছিল পুরো উডেন, এবং ব্রিটিশটা যে একটা উডেনকে তারা খুব প্রায়োরিটি দিত, এটা কিন্তু তার একটা জলজান্ত প্রমাণ। সুন্দর গান বাজনা হচ্ছে। আজকের মতো সাইট সিনিং কমপ্লিট যেটুকু বলছে। এবার আমাদের আস্তে আস্তে লঞ্চে ফিরে যাওয়ার সময়, দুপুরে মোটামুটি 2টা বেজে গেছে, লাঞ্চের টাইমে হয়ে গেছে। সুন্দর কিছু পদ রান্না করেছে আমাদের জন্য, দেখা যাক সেই পদগুলো কী কী, আদৌ সুস্বাদু টেস্টফুল নাকি না অ্যাজ ওয়েল অ্যাজ যেরকম আমাদের ঘরোয়া খাবার হয়। তো চলো আমরা এখন বোটে ফিরে গিয়ে বোট ছাড়ুক, দেন লাঞ্চ করবো। কী কী দিচ্ছে না দিচ্ছে সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এদিকে দেখতে দেখতে চলে এলো আমাদের দুপুরের জন্য লাঞ্চ। এখানে দেখা যাচ্ছে শুধু রয়েছে ভাত, ডাল, আলু ভাজা। শুধু এখানে শেষ নয় কিন্তু, এর সঙ্গে ছিল আরও সুন্দর সুন্দর বিভিন্ন সুস্বাদু রং বেরঙের মাছের আইটেমও। জাস্ট দুপুরের লাঞ্চ কমপ্লিট হলো আমাদের, গেলাম। আর এসেই যা দেখতে পাচ্ছি দেখুন, সেই দুটো দেখা যাচ্ছে একদম সুন্দরবনের ম্যানগ্রোভ অনেক কোর এরিয়া। চারিদিকে দেখুন নেট দিয়ে ঘেরা রয়েছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। এই জঙ্গলগুলোর ভিতরেই কিন্তু বাঘ দেখা যায়, যেখানে সাধারণ মানুষরা বলছে। এবং উল্টো দিকে যত পাখিরালয় একটা আইল্যান্ড, যেখানে মানুষজনের জনবসতি ভর্তি, সেখানে নাকি চলেও যায়। তো আমাদের এখনও ভাগ্য সুপ্রসন্ন হয়নি সেই রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য। একটা জিনিস দেখে ভাল লাগছে, এখানে শুধু পাখিরালয় আইল্যান্ডে যে থাকার বসবাস করা জায়গা তা কিন্তু নয়, এগুলো তো পাখিরা আইল্যান্ডেরই মধ্যে পড়ে। মেন আইল্যান্ডে একটু যেতে হবে। কিন্তু দেখুন চারিদিকে হোটেলের সমাহার, মানে থাকার জন্য কোনো অসুবিধা হওয়ার তো সম্মুখীন হবে বলে মানুষ তো একটুও মনে হচ্ছে না। আস্তে আস্তে দেখুন পরন্ত বিকেলে নদীর জলের মধ্যে পড়ছে সূর্যের আলো। পরন্ত বিকেলে সূর্যের আলোর মাঝখানে নদী ও জঙ্গলকে দেখতে দেখতে ক্রমশ সামনের দিকে এগিয়ে চলেছি। এরই মাঝে খাবারের জন্য চলে এসছে সুস্বাদু ফল তরমুজ। দূরের যেই জাহাজটা দেখা যাচ্ছে, এটি হলো বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজ, যেটি আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এসেছে তাদের নিজস্ব পণ্যের আমদানি রপ্তানি করার জন্য। জাস্ট এসে পৌঁছানো হলো। এই হচ্ছিল আমাদের সেই নৌকো ছিল বা ভেসেল ছিল, যেটাই বলো না কেন। এসে আমরা এখন অবশেষে পৌঁছালাম। এই হলো পিছনে পাখিরালয়ের সে আইল্যান্ডের এক্সিট গেট। আর এই হচ্ছিল আমাদের পিছনে, যেটা বললাম আজকের আমাদের ভ্রমণ সারথি। তো এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন বা প্রাথমিক লক্ষ্য যেটা ছিল সকাল থেকে 95 কিলোমিটার কলকাতা থেকে ডিস্টেন্স কভার করার পাখিরালয় এসে এখন আমরা পৌঁছাবো আমাদের আজকে রাত্রিযাপনের সেই হোটেল বা লজ, যেটাই বলো না কেন। আগে যাই লজে পৌঁছাই, গিয়ে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। সন্ধ্যেবেলা নাকি শুনছি কিছু কালচারাল প্রোগ্রাম আছে। আমাদের আজকের রাত্রিযাপনের যে বাসস্থান এই পাখিরালয় আইল্যান্ডে, সেই আপনজন রিসর্ট বা আপনজনের বাংলো যাই বলো না কেন, রিসর্ট বলাটাই একদমই বেস্ট হবে। এর চলে সেই পিছনে দারুণ লাগছে, চারিদিকে সাজানো, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক অপরূপ সৌন্দর্য। তো এখন আমাদের আপনজন রিসর্টে আমরা ঢুকছি। এর পিছনে এটা কিন্তু আমাদের এই রিসর্টে কিন্তু স্টেটা কিন্তু আমাদের এই যে প্যাকেজটা রয়েছে, আমাদের এই প্যাকেজের মধ্যে কিন্তু ইনক্লুডিং করাই রয়েছে। এই সুন্দরবন কিন্তু যে প্যাকেজ সিস্টেমে হয়, পার হেড প্যাকেজ সিস্টেমে, সেই প্যাকেজ সিস্টেমের মধ্যে ইনক্লুডিং করাই রয়েছে।
তো আপনারা জানেনই, যেহেতু আমার বাবার একটা আছে, সে ওখান থেকে সমস্ত কিছু ব্যবস্থা উনি করে দিয়েছেন। তো সেখান থেকে আসা, ঘুরে যাওয়া 2 দিনের জন্য, জাস্ট রিল্যাক্সেশনের জন্য সমস্ত ফ্যামিলি মেম্বাররা মিলে আমরা এসেছি, বন্ধুবান্ধব আছে। তা আগে ফ্রেশ হই, রিসর্টটা দেখাচ্ছি আপাতত এখন যতটা পারছি। এরপরে ফ্রেশ হয়ে এসে সবটাই দেখানোর চেষ্টা করব। রুমটা তো অবশ্যই দেখাবো, এবং সন্ধ্যেবেলা কী কী প্রোগ্রাম হচ্ছে না হচ্ছে সবটাই এখনও বাকি রয়েছে, দিন শেষ হয়নি, সুতরাং গল্প কিন্তু তোমাদের সঙ্গে শেষ হয়নি এখন। আমাদের এই ভ্রমণযাত্রায় সুন্দরবনে রাত্রিযাপনের জন্য পাখিয়ালয় আইল্যান্ডে আমাদের সকলের জন্য বরাদ্দ করা হয়েছে একটা হোটেল। এই ঘরগুলি হলো সেই হোটেলেরই অংশ। প্রত্যেকটা ঘরেই রয়েছে একটা করে বড় খাট এবং সঙ্গে রয়েছে 4টে করে বালিশ, এছাড়াও রং বেরঙের বিভিন্ন ধরনের কম্বল সহ চাদর, এবং এই ঘরে রয়েছে একটা করে বেডসাইড টেবিল সহ অনেকগুলি জামা প্যান্ট মেলার জন্য হ্যাঙ্গার। এছাড়াও ঘরে রয়েছে একটা করে এসি সহ পাখা। তোমরা দেখতেই পাচ্ছ ঘরের এক কোণায় রয়েছে একটা করে বেসিন সহ একটা বড় মিরর, যেখানে তোমরা চাইলে অনায়াসেই একটু সাজুগুজু করে নিতেই পারো। এবং এর পাশে রয়েছে ওয়াশরুম, যেখানে রয়েছে আরও একটা বেসিন সহ মিরর এবং গিজার, কল, অর্থাৎ বলা যেতেই পারে যে কোনো ভ্রমণযাত্রায় নিয়োগ করা হোটেলে, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড হোটেলে থাকার জন্য যা যা ফেসিলিটি থাকা দরকার এখানে কিন্তু সব কিছুই রয়েছে, শুধুমাত্র আমাদের সুবিধার্থে। এই জাস্ট রেডি হয়ে বেরোলাম, বিকেলে একটা রেস্ট ফ্রেস্ট নিয়ে উঠে যাচ্ছে, একটু বিশ্রাম হয়নি, জাস্ট ফ্রেশ হলাম, আগে চান টান করলাম, ফ্রেশ ট্রেশ হলাম। এখন আবার নিচে দেখো ছৌ নাচের প্রোগ্রাম শুরু হয়েছে, দেখা যাচ্ছে সমস্ত নাচের প্রোগ্রাম হচ্ছে, আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। সন্ধ্যের ছৌ নাচের প্রোগ্রাম দেখতে দেখতে হঠাৎই আমরা প্ল্যান প্রোগ্রাম করে ফেললাম যে চলো এখানকার লোকাল মার্কেটে একটু ঘুরে দেখা যাক। সেই অনুযায়ী আমরা বেরিয়েও পড়লাম, কিন্তু সঙ্গে সঙ্গে নেমে পড়লো মুষলধারে বৃষ্টি। সেই জন্য আজকের সমস্ত প্ল্যান প্রোগ্রাম এখানেই শেষ হয়ে গেল। কিছুক্ষণের জন্য মার্কেটে বেরালাম, তোমাদের মার্কেট দেখালাম, দোকানপাট বেশ কিছু খোলা, কিন্তু ম্যাক্সিমামটাই বন্ধ। অ্যাকচুয়ালি এখানে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে, মানে আমরা আসার পর থেকে আনফর্চুনেটলি আর কিছু ঘুরতে পারছি না, কিছু দেখতে পাচ্ছি না। ছৌ নাচটা হচ্ছিলো, দেখতে দেখতে মার্কেটে গেলাম, যেটুকু পারলাম দেখালাম, ভাবলাম কেনাকাটা করবো, সেটাও করতে পারলাম না। তো এখন রাতের ডিনারে পরিবেশন করবে, তো সত্যি কথা বলতে বৃষ্টিতে ভিজে গিয়ে আর কিছু যে মানে শ্যুট করবো, যে তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। আর মেনু বলতে একই মেনু আছে, এক্সট্রা অ্যাড অন হবে, শুধু চলো গিয়ে মাটনটা দেবে। তো আজকে আর মানে সেরকমভাবে আর শরীর টানছেও না, সারাদিন ধরে ক্লান্ত, দীর্ঘ রাস্তা এসছি, ঘুরে সাইট সিনিং করেছি। তো এর জন্য আজকে আর বেশি লেন্দি করছি না এই ভিডিওটা। নেক্সট ভিডিওতে অবশ্যই চেষ্টা করবো বাকি যেটুকু করে রইলো সেটাকে সেখানে কভার আপ করার। তো চলো, ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক, সাবস্ক্রাইব, ফলো করে জানিও। যদি ভালো লাগে নিজেদের মধ্যে শেয়ার করো, এবং ভিডিওটা স্কিপ না করি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, এবং বেশ কিছু ইনফরমেশান যারা তুলে ধরার চেষ্টা করলাম সেটা তোমাদের ঘোরাতে সুবিধা করবে। তো চলো, এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে জুড়ে থেকো, আমাদের পাশে থেকো। শুভরাত্রি সবাইকে।